আমি প্রথমেই একটা জিনিস পূর্ণ শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি। এভাবে অ্যাঙ্গেল করা 50টা প্রতীকের মধ্যে আপনারা এমন 3-4টা সবসময় বলেন যেই 3-4টা সবার জন্য বিব্রত করা, আপনাদের জন্য আমাদের জন্য। আরও ভালো ভালো বেশ কিছু আছে, ওইগুলো একটু এক্সাম্পল দিলে ভালো হয়। আমরা দেখেন একদম স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলছি, দুইটা লেয়ারে বলি। প্রথমত, এনসিপির শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। আমরা সকল ধরনের বাধা আইন কানুন বিবেচনা করে একটা টিম আমাদের এটার উপরে দীর্ঘ সময় কাজ করার পরে তারপরে জেনে শুনেই যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ আছেন নির্বাচন কেন্দ্রিক প্রতীক কেন্দ্রিক তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা শাপলাটাকে দিয়েছি। সো এখানে কোনো আইনগত বাধা নেই। এখানে যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে, নির্বাচন কমিশন কারো চাপে তারা কিছুটা ভীত হয়ে আমাদেরকে এটা না দিতে চায়, আমরা মনে করব যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে এবং এটা যদি হয় তাদের উপরে আমাদের ওই আস্থাটা আর থাকবে না নির্বাচনকে নিয়ে। সো যেহেতু এখানে আইনগত কোনো বাধা নেই, আমরা একদম স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে সাপ্লাই প্রতীক হিসেবে পাবো এটা আমরা বিশ্বাস করি এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমরা মনে করি। নির্বাচন কমিশনের আরেকটা বিষয় আমরা আসলে বলতে চাই, বিগত বছরের পর বছর ধরে নির্বাচন কমিশন যেভাবে ফাংশন করেছে, বর্তমান নির্বাচন কমিশন এসেও যদি ওইভাবে ফাংশন করার চেষ্টা করে এটা আমাদের জন্য অভ্যুত্থান পরবর্তী সময়ে লজ্জার। আপনারা দেখবেন এনসিপির সাথে আরেকটা দলের নাম নেওয়া হয় জাতীয় লীগ, যারা নাকি পেতে যাইতেছে। আপনাদের মাধ্যমে আমরা আবার জানতে পেরেছি যেখানে আমরা এই শর্তগুলো পূরণ করতে দেশে 22টা জেলা 100টা উপজেলায় আমার বিট করা সহ আমার অফিস লাগবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে। প্রত্যেক ইউনিটে 200 জন সদস্যের সমর্থক যে ফর্ম সেটা পূরণ করতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এটা করতে গিয়ে যখন আমার যারা নেতাকর্মী তাদের ঘাম ছুটে যায়, আরেকজন জাস্ট ক্যামেরা দেখে টয়লেটের পাশে 2 ফিট বাই 1.5 ফিটের একটা পিভিসি দিয়ে তারা নিজেদেরকে দল হিসেবে আত্মপ্রকাশ করার যোগ্য হিসেবে বিবেচনা করে এই নির্বাচন কমিশন। কি এমন শর্তগুলো তাদের আগে ছিল যেই শর্তগুলো এতটা অপ্রাসঙ্গিক একটা নাম বা দলকে প্রাসঙ্গিক করে তুললো, এটা আসলে আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন। এবং এটাও প্রশ্ন, যদি এইরকম নাম সর্বস্ব একটা রাজনৈতিক দল তাদের কোন পূর্বের কোন একটা শর্ত আজকে থেকে 20, 30, 40 বছর আগের পূরণ করে এভাবে পেয়ে যায়, তাহলে তো যারা এত কষ্ট করেছে তারা তাদের জায়গা থেকে ওই যে কষ্টের যে মূল্যটা এটা তো হারিয়ে ফেলবে, এটা তো হওয়া উচিত না। তাদের এই নীতিমালায় তো সংশোধন আসা উচিত। বাংলাদেশে বলতেছে রাজনৈতিক যে নিবন্ধন এরকম দল আছে 45টা বা তার প্লাস মাইনাস বা একটু উপরে। আপনি আমাকে বলেন এই 45টা দল, 45টা বাদ দিলাম, 15টা দল বাংলাদেশের কাদের মুখে আপনি 15টা দলের নাম জানতে পারবেন, তাদের নেতৃত্বে কারা আছে তারা সেটা জানতে পারবেন। আমি এখানে অবজ্ঞার সুরে বলছি, আমি একদম বিনয়ের সাথে সম্মান রেখেই বলছি, রাজনৈতিক দল হিসেবে যারা এত কষ্ট করছে তাদের সাথে যখন আপনি জাতীয় লীগ নামের কাকে এনে তুলনা করছেন, তখন তো আমাদের যে এত পরিশ্রম, এই পরিশ্রমে তো আর মূল্য থাকে না। তো আমরা নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব, আপনারা খালি এই এনসিপির শাপলা না দেওয়ার পিছনে না ছুটে আপনারা নিজেদের নীতিমালাগুলো একটু সংশোধন করেন, যেই নীতিমালাগুলো আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড নির্বাচন কমিশন হিসেবে দেশের সামনে তুলে ধরবে এবং যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য রাজনীতি করছে, রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, আপনারা তাদেরকে সামনের ফাইটে, আগামীর বাংলাদেশের যে রাজনৈতিক ফাইট, এখানে তাদেরকে প্রাসঙ্গিক রাখেন। না হলে কেউ কেউ বলছে আমার সাথে 20 দল আছে, আমার সাথে 25 দল আছে, 30 দল আছে, অথচ না জানে মানুষজন দলের নাম, না জানে দলের নেতৃত্বে কে আছে। তো এগুলো আসলে এই সমীকরণ থেকে বের হয়ে আসা উচিত। আমরা মনে করব যে নির্বাচন কমিশন এক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে, একদম প্রাসঙ্গিক একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য। এনসিপির যে অধিকার আইনগতভাবে যেটার কোনো বাধা নেই, শাপলা, এই শাপলা পাওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে তাদের যে চরিত্র, স্বাধীন চরিত্র, এটার বহিঃপ্রকাশ ঘটাবে এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছেন, তারা সেফ এক্সিট, নিরাপদে চলে যাওয়ার এক ধরনের চুক্তি করছে, এটা নাহিদ ইসলাম বলছেন। আমার কথা হচ্ছে যে আপনারা গণঅভ্যুত্থান করছেন, শেখ হাসিনার মতো মানুষকে অপসারণ করছেন, তো আপনারা সেই উপদেষ্টাদের নাম কেন জাতির সামনে প্রকাশ করতে পারছেন না? আপনাদের কোনো ভয় আছে কিনা উপদেষ্টাদের নিয়ে? আপনি দেখে থাকবেন আমাদের কিন্তু আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে নাম প্রকাশ করা হবে।
আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই, কারণ তারা যখন এখন বিপ্লবটাকে গণ অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের যেভাবে বোল্ডলি এক একটা সংস্কার করা দরকার ছিল, এক একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম, সেগুলো যখন আবার সামনে আসে তখন এই গাফিলতির দায় তাদেরকে কিন্তু নিতে হবে। আমরা যদি তাদের জায়গা থেকে ওই রকম একদম স্ট্রিক্টভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন, বিচারের ক্ষেত্রে বলেন, পলিটিক্যাল যে ইন্টারফারেন্স এটার ক্ষেত্রে বলেন, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন, আমরা যদি তাদের ওই বোল্ড সিদ্ধান্তগুলো পেতাম হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না। আমি একটা কথা বলেছি যে আমরা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু পুলিশের সদস্য কিংবা হচ্ছে অন্যান্য বাহিনীর সদস্য যারা জনগণের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, তাদের থেকে আমরা তুলনামূলক অনেক ক্ষেত্রেই ভালো ভালো আচরণ পাচ্ছি। কিন্তু আবার আমরা এমনও দেখছি যে এখন এমনও অনেক পুলিশ আছে, পুলিশ সদস্যের অফিসার আছে যারা তাদের জায়গা থেকে এখন আবার নতুন করে টাকা ছাড়া কাজ করে না। সো আলটিমেটলি তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই। আপনি যদি বলেন যে না আমি জানি না, আমার কাছে তথ্য না, এভিডেন্স, তাহলে আপনি আসেন কেন? আপনার গোয়েন্দা সংস্থা আছে কেন? যদি আমার এভিডেন্স দিতে হয় তাহলে আপনি কি কাজ করেন? তো এই জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে গোড়ায় কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি 1000ও কালপ্রিট থেকে থাকতো, যে দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে, আওয়ামী বাহিনী হিসেবে কাজ করেছে, যে মানুষের সাথে অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান বিচার হতো, ব্যবস্থা হতো, তাহলে অবস্থা দেখতে হতো না। তারা প্রথম ফেল করেছে ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে, তারা এই ব্যবস্থাটা নিতে পারে না। এখন পর্যন্ত তাদেরকে পেলে পুষে রেখেছে। তারা এতদিন চুপ ছিল, এখন দেখছে যখন কিছুই হচ্ছে না, তারা এখন তাদের আগের কাজে করা শুরু করেছে। এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয়। এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন তারা না করে। কারণ আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যারা শেষ করে এক্সিট নিতে চায়, আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না। সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক। এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে, দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের। আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ছাত্রদের পক্ষের উপদেষ্টা মাহফুজ আলম তার নানান রকম বিতর্কিত মন্তব্য আচরণের কারণে সরে যাওয়ার গুঞ্জন আমরা একটা শুনছি। এক নম্বর প্রশ্ন, এই ব্যাপারে আপনি বলবেন। আর সেকেন্ডলি হলো যে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা জানি অতীতে 10%, 20%, 30% দিয়ে বিভিন্ন মানে পত্র পত্রিকা কোটপত্র পেত, কিন্তু এই বিগত সর্বশেষ যে কোটপত্র দেওয়া হলো সেখানে 50% টাকা নেওয়া হয়েছে এবং সেখানে মাহফুজ আলমের ইনভলভমেন্টেই সেটা হয়েছে, এরকম মানে গুঞ্জন আছে। এবং মিডিয়া সংস্কারের ব্যাপারে যে একটা কথা ছিল যে মিডিয়া সংস্কার করা হবে, সেইটা কতদূর হলো আপনার দৃষ্টিতে? এই তিনটা প্রশ্নের আপনি জবাব দিচ্ছেন। এটা যদি না, এটা অনেকগুলো তো বলি, তারপর আপনি অ্যাড করেন। এটা যদি আসলে এই প্রশ্নটা সবচেয়ে ভালো হতো আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে সরাসরি করতেন। হ্যাঁ, তাহলে আপনার পাওয়ার, আপনার হাউসের মাধ্যমে যারা তাকে পায় তাকে এই প্রশ্নটা আপনার দিতে হবে। কারণ তিনি যদি আমার এনসিপির কেউ হতো আমি তার দায়িত্ব নিয়ে এই প্রশ্নটার উত্তর দিতাম। তিনি আমার এনসিপির কেউ না, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে মানে আমি একটা জায়গায়, আপনারা এটা বিবেচনা করবেন আপনাদের জায়গা থেকে, সত্যতা থাকলে আপনারা প্রকাশ করবেন। এইটার জন্যই তো এই অভ্যুত্থান, যেটা সত্য আপনারা সেটা বলবেন। আপনারা এটা, আমি যেন আপনাদের থেকে ভাই একটা জিনিস খুব আশা নিয়ে বলছি, গুঞ্জন শোনা যায় এটা আমরা আর শুনতে চাই না ভাই। আমরা শুনতে চাই উনি এটা করেছেন, আমাদের কাছে এভিডেন্স আছে। এই বিষয়ে আপনারা তার মতামত জানতে চান, এই বিষয়ে এনসিপির মতামত জানতে চান, একজন উপদেষ্টার বিষয়। তিনি একজন উপদেষ্টা, আমরা এনসিপির প্রতিনিধি হিসেবে কথা বলছি। কিন্তু যখন আমরা গুঞ্জন না একদম সত্য শুনি যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা 13,000 কিলোমিটার দূরে থাকা একটা লোকের সাথে বাংলাদেশের সকল মিডিয়া হাউস আমাদের কক্সবাজারে বৈঠক করায় দেয়, নাস্তা খাওয়ায় দেয়, তখন আর গুঞ্জনের কথা শুনলে ভাই আমাদের অপ্রস্তুত লাগে, বিব্রত লাগে আসলে। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, অবশ্যই আপনি যেটা বলছেন এটার একটু এভিডেন্স কালেক্ট করে আপনার সরাসরি তাকে প্রশ্ন করবেন। সে যদি এরকম যে কোনো ধরনের
ব্যর্থতার দায়ের সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তার এর জন্য জবাবদিহি করতে হবে একজন উপদেষ্টা হিসেবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই ফেব্রুয়ারিতে নির্বাচন করা কি সম্ভব কিনা বা আপনারা কি দেখছেন আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এটা একটু বলবেন। আমরা তো এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি যে যদি আমাদের যে জুলাই সনদ এটার আমরা আইনগত ভিত্তি পাই, যেই ভিত্তির মধ্য দিয়ে আমরা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের দিকে যাব, এবং আমরা যদি দৃশ্যমান বিচার দেখতে চাই, ভাই আপনি আমাদেরকে 1000 মামলার রায় দিয়ে দিতে পারবেন না, আমরা এটা বুঝি, কিন্তু আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মামলার 50-100 আসামি যারা খুনের সাথে সরাসরি সম্পর্কিত, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, আপনি যদি ওই শেখ হাসিনা, কামাল, আরাফাত, পলক এদের আপনি বিচারের রায় কার্যকর আমার সামনে না দেখাইতে পারেন, তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাংলাদেশে সব কিছু বাদ দিয়ে খালি একটা নির্বাচনের দিকে সবাই চলে যাবে? এটা সাধারণ মানুষও তাদের জায়গা থেকে মেনে নিবে না। সো আমরা ওই অন্তত যে গুরুত্বপূর্ণ যে বিচারিক যে রায়গুলো আমরা সেগুলোর দিকে তাকিয়ে আছি, আমরা জুলাই সনদের বাস্তবায়নের দিকে তাকিয়ে আছি। আমরা মনে করি যে এগুলো যদি সরকার তার সময় গুছিয়ে নিতে পারে এবং যে রাজনৈতিক দলগুলো তারা যদি এক্ষেত্রে সহযোগিতা করে সামগ্রিকভাবে, তাহলে আমাদের মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু তার পূর্বে এই শর্তগুলো ইম্পর্টেন্ট, লাইনটা যেন এমন না হয়ে যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয়, কারণ এই জিনিসগুলো খুবই রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট। স্যার, জাতীয় ইস্যু কথা বলেছেন, আমার প্রশ্নগুলো শেষ হয়ে গেছে। লোকাল ইস্যু নিয়ে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জুলাই পরবর্তী অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল যে ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু আপনার চারপাশে আমরা ফ্যাসিস্ট নেতাকর্মী দেখছি জেলা এবং মহানগরে, এবং যাদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছিল, কিন্তু তার মানে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণটা কি? না, এটা আপনারা যদি আপনাদের জায়গা থেকে এইরকম এভিডেন্স দিতে পারেন যে জুলাইয়ের বিপক্ষে ছিল, রানিং কোনো পদবিতে ছিল, তার এনসিপির যে কোনো কমিটিতে আশ্রয় প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি একটা জিনিস আরেকটা স্পষ্ট করে বলি, কিছুদিন আগে এরকম একটা ঘটনা ফেস করেছি। একজন যুব দলের কর্মী সে একজনকে ফোন ধরতে বলল, তারপরে বলল যে ভাই ভিডিও শুরু করেন, ভিডিও শুরু করেন। এরপরে এসে আমাকে বললো ভাই আপনার সাথে তো একজন আওয়ামী লীগের লোক দেখতেছে। আমি বললাম কই, বের করে দেন। পরে বললো ঠিক আছে খুঁজে আনতেছি। আনতে গিয়ে সে আর নাই, একটু পরে বললো ভাই উনি মনে হয় চলে গেছে। তো এই যে এইটা যেন ভাই না হয় আপনাদের জায়গা থেকে, আমরা আশা করব আপনারা যথেষ্ট প্রফেশনাল, আপনারা বিভাগীয় শহরে কাজ করেন, যে বলার জন্য বলা বা একটা মানুষকে বিব্রত করার জন্য বলা। আমরা প্রত্যাশা করব যদি এটা হয়, আমি আমার এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন যিনি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের এক যুগের দীর্ঘ সময় ধরে ওনার এই লড়াই, আপনারা প্রয়োজন হলে সরাসরি ওনার নাম্বার নেবেন, আপনারা এভিডেন্স আমাদেরকে যদি আজকে দেন আমরা কালকের মধ্যে ব্যবস্থা নেব। আপনার কথাই বলি, আমাদেরকে এভিডেন্স দিতে হবে কেন? এভিডেন্স তো আপনারা নিজেরাই সংগ্রহ করতে পারেন। যে আপনি যে একটু আগে যে কথাটা বললেন সেটার সাথে সাংঘর্ষিক অবস্থান হয়ে যাচ্ছে আপনার। কি বলছেন প্রশ্ন? আপনার পাশেই দাঁড়ায় আছেন যিনি আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ এবং সোশ্যাল মিডিয়ায় বেশ চাওয়ার হয়েছিল, তার বিরুদ্ধেও তো কোনো ব্যবস্থা নাই। কি পদে ছিল ভাই, কি পদে ছিল? পদে না, এখানে তো আওয়ামী লীগের না ভাই, আমরা একটা জিনিস আপনাকে বলি, শোনেন, একটা জিনিস আমার বলতে হবে। আমরা এখন বিভিন্ন মিডিয়া হাউসের মধ্যে এই জিনিসটা দেখি, আমাকে বলতে দেন আগে তারপর বলতেছি। আমার সাথে আপনার শেখ হাসিনার ছবি দেখছেন না? এটা ছবি তো সত্য। আমি 2019-এর ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছি। ডাকসু নির্বাচনে যে নির্বাচিত হয়েছিল যারা, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে আক্তার হোসেনও ছিল, সেখানে নুরুল হক নূরও ছিল। তো সেই ছবি দিয়ে যদি আপনি আমাকে জাজ করেন সেটা তো হবে না। আপনি আমার অভ্যুত্থানের অবস্থান দেখেন, 1। 2 নাম্বার, আমার সাথে আপনারা আরও ছবি দেখবেন, সাদ্দাম হোসেনের ছবি দেখবেন। আমি আমার জেলা সংগঠনের যে কোনো প্রোগ্রামে বিতর্কে চ্যাম্পিয়ন হতাম, ক্রিকেট খেলে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম। এই দুইটা আমি ভালো পারি, সোজা বাংলা কথা। আমি বলতে চাচ্ছি শেষ করি না, শেষ করতে কথা না ভাই, প্লিজ প্রশ্নটা আপনি নেন, না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। বলেন। আমারটা শেষ করে তারপর কমপ্লিট করেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে যে এই লোকটা এখানকার দোষর ছিল, এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক। আপনি আমাকে জাস্ট কয়েকটা জিনিস দেখাবেন, আমার একদম ক্রাইটেরিয়া ভাই স্পষ্ট। 1, জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের বিরোধী অবস্থান ছিল কিনা, থাকলে সে আমার এখানে থাকার কোনো সুযোগ নাই। যদি কেউ ভুলক্রমে আসে আমরা যথাযথ ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে নিব। 2, যদি রানিং কোনো পোস্টেড কেউ থাকে আমরা তাকে নিব না, একদম ক্লিয়ার। তৃতীয়ত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কারো যদি আমাদের কাছে এভিডেন্স আসে, প্রথম কথা ভাই যেটা বললেন, আমরা দেখার সময় ভালো দেখেই নেই, কিন্তু পদ পাওয়ার পরে অনেকেই পদের ইয়াটা সামলাইতে পারে না, ক্ষমতার অপব্যবহার করে ফেলে, আছে মানুষ। তো তখন আমাদের কাছে যদি এরকম তথ্য প্রমাণ আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আসে, আপনাদের মাধ্যমে আসে,
যদি এরকম আসে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা ব্যবস্থা নেয় ওই ব্যবস্থাটাই নিব। ভাই আমি তো বলি যে আপনাদের কাছে যে অভিযোগটা গেছে সেই অভিযোগে 30 জনের আচ্ছা শোনেন ভাই এক মিনিট, একটা ইস্যুতে উনি অ্যানসার করেছে, অন্য issue ভাই তে- একই জিনিস একই আপনারা issue তে মানে repeat না পেঁচাইতেছেন, করে। আপনারা আমাকে এভিডেন্স দিয়েন। আপনার বিষয়টা ছিল ট্যাকটিক্যাল, নুরুল হক নুরুর বিষয়টা ছিল খুব ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল ছিল, কিন্তু আমরা যেটা বলছি যে বিভাগীয় শহরে যাদেরকে দেখেছি যে আওয়ামী লীগের তোষণ করতে, আওয়ামী লীগের সবচেয়ে সুবিধানিতে- জুলাই বিরোধী অবস্থান দেখেছি। জুলাই বিপ্লবে তার অবস্থানটা কি ছিল এবং হচ্ছে যে আগের পোস্টগুলো ডিলিট কেন, এটা আপনাদের দায়িত্ব। আপনার জাতীয় নাগরিক পার্টির সে এখন কর্মী হিসেবে বা নেতা হিসেবে গণ্য হচ্ছে, আপনার স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের উত্তর করা উচিত তাদের সেই বিপ্লবের ভূমিকাটা কি ছিল বা এখন তার ওই সময় কি করেছে এবং আগে কি ছিল সেটা আপনারা ক্লিয়ার করবেন। ঠিক আছে। আমাদের দায়িত্ব, আমরা জাস্ট প্রশ্ন করব আপনাকে, ঠিক আছে, আপনারা এই উত্তরটা দিবেন। শিওর ভাই। ভাই যে কথাটা বলছেন আপনারা, তাহলে আপনি কাইন্ডলি এই প্রেস ব্রিফিংটা শেষে আপনি এখন তো যাই হোক ইনডিরেক্টলি বলছেন, সম্মানের খাতিরে ধন্যবাদ, আপনি নামটা আমাদেরকে দিবেন। যদি আপনার কাছে কিছু এভিডেন্স থাকে, নাম দিলে আমরা কালেক্ট করব আমাদের জায়গা থেকে, যদি আপনার কাছে থাকে আপনি দিবেন। যদি আমরা আমাদের জায়গা থেকে দেখি যে না আমাদের এখানে রাখার মতো, তাহলে থাকবে ভাই। যদি মনে করি যে না উনি কোনো সেন্সেই রাখার মতো না, তাহলে তার এনসিপিতে কোনো জায়গা হবে না। এটা আমাদের ক্লিয়ার অবস্থান, এটার আউটপুট আশা করি আপনারা কালকের মধ্যে দেখতে পাবেন। আপনার নামের বিষয় বলছেন ভাই, নাম সহ উল্লেখ করে কিন্তু অভিযোগ ভাই আপনার এক জিনিস নিয়ে 6টা প্রশ্ন করছেন এখন পর্যন্ত, অন্য কোনো টপিক কি আছে না শেষ করব? সেটা হচ্ছে যে আপনার প্রথম কোশ্চিন আপনি অ্যানসার দিয়েছিলেন, সেখান থেকে একটা সম্পূর্ণ কোশ্চিন করতে চাই। জি জি প্লিজ। আপনি বলছেন যে অনেক উপদেষ্টা এই নির্বাচন দিয়ে তার একটা সেফ এক্সিট নিতে চায়, তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকা সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। তিনি আসলে কি চাচ্ছেন? তিনি কি নির্বাচন চাচ্ছেন, নাকি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চান, নাকি তাদের সাথে যোগাযোগ রাখছেন? আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আগামী দিনের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টার কোনো রহস্যজনক আচরণ আছে কিনা? এখন পর্যন্ত আমাদের যতটুকু বুঝ, এই বুঝের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল, মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল। সো বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না, তার দায়িত্ব অনেক বেশি, এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে, প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না। তো আমরা তাকে আহ্বান করব, তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত, তারপরে প্রেস কর্মকর্তারা বললো এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা সেটার দিকে যাচ্ছি না। কিন্তু আমরা এইটুকু বলি, এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে, আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল, হয়তো গোপনে ছিল, এখন সে সেটা প্রকাশ করছে, এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। ভাই এটা নিয়ে বলছি না, কমিটি নিয়ে বলুন। সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে বিভিন্নরা বিভিন্ন মতামত দিচ্ছে, এই বিষয়ে এনসিপি কি ভাবছে বা তাদের মতামত? ভাই আমরা তো স্পষ্ট করে বলেছি গণভোট একটা প্রক্রিয়া, যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিল সাজেশন, আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণভোট একটা দিয়ে দেওয়া হইলো, গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে, নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো, গণভোট ধরেন হইল না, গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো, অনেকভাবে এটা আনানো যায়, মেকানিজমের শেষ নাই। যদি আনানো হয় এটা, তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না? এক। দ্বিতীয়ত ধরেন এটা পজিটিভ হইলো, রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ, উনি এটা বাস্তবায়ন করলো না, উনি বললো আমার তো এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, আমি তো এটাতে একমত হই নাই, সো আমি এটা পালন করতে বাধ্য না, আমি বাকিগুলো করে দিতেছি, তাহলে তো হইল না। সো এটার বেস্ট সাস্টেইনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে এই জোড়াতালি দেয়া বিগত 54 বছরের যে সংবিধান, আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান, বাকশালী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানো যে সংবিধান, আমরা মনে করি এই জোড়াতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে, এর বেশি কিছু আমরা পাই নাই। আমরা চাই না আরেকটা 24 আসুক, এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট, জনগণের চাওয়া পাওয়া সব কিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা, আমাদের এই সংবিধানটাকে নতুন করে
আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লেখা হোক, যে সংবিধান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ধারণ করবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের দলে দেখছি যে নারীদের উপস্থিতি খুবই কম এখানে নিয়ে বললে চলে। এবং আরেকটা বিষয় যে এর আগে আমরা দেখেছি যে আপনাদের এটা দিয়ে শেষ করবো ভাই। একদম দায়িত্বরত যিনি আছে একজন নারী পদত্যাগ কে বেশ কয়েকদিন আগে একজন কে নাম বলেন? প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। ও এখানকার নারীদের উপস্থিতি আসলে প্রায় আপনার দলে কম বঙ্কুর দশা কেন? জেলা এবং মহানগর ভাই, কমিটির বঙ্কুর দশা একেবারেই বলা যায় যে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় কিন্তু Thank you. এনসিপি কার্যক্রম পিছিয়ে আছে। আচ্ছা ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ সহযোদ্ধা আমাদের নারীরা, তারা রাজপথের সামনের সারিতেই ছিল। আমি এটা আমার জায়গা থেকে এভাবে বলবো না যে নারীদের উপস্থিতি কম, বরং আমার কাছে মনে হয় আপনি যদি এনসিপির সেন্ট্রাল কমিটির দিকে তাকান, কোয়ালিটি কোয়ান্টিটি, হ্যাঁ আমি আসতেছি রাজশাহীতে, কোয়ালিটি কোয়ান্টিটি বোথ জায়গায় এনসিপির সেন্ট্রাল কমিটি অন্য যে কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির চেয়ে এগিয়ে থাকবে নারীদের ক্ষেত্রে। আমি একদম স্পষ্ট করে বললাম। রাজশাহীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রাজশাহীতে আমাদের যতজন প্রত্যাশিত ছিল সংখ্যা, আমরা ততজন আজকে পাই নাই। এবং এই জন্য আমার প্রথম এই সমন্বয় সভার প্রথম কথা এটা ছিল যে এই জিনিসটা আমাকে হতাশ করেছে। আমরা এটা বলে দিয়েছি, আমরা আগামী যে আহ্বায়ক কমিটি, এখানে অন্তত 20% নারীর প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। এটা যেন রিপ্রেজেন্টেশন না হয়, এটা যেন পার্টিসিপেশন হয়, এটা আমরা আমাদের জায়গা থেকে চাই। আমরা চেষ্টা করব। ওই শর্ত দেওয়া হয়েছে শুধু নারী না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মাইনরিটি যারা আছে, এবং অনেকে আছে বিভিন্ন পেশাজীবী, দলিত, হরিজন, এরকম সম্প্রদায় যারা আছে, তাদেরও যেন উপস্থিতি থাকে। আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, ভাই সমন্বয় কমিটি করার আগে আমরা এত সময় পাইনি এগুলো যাচাই করার, কারণ আমাদের নিবন্ধনের জন্য জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন ছিল। কিন্তু আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, এখানে আমরা এই একটা সুন্দর প্রতিনিধিত্ব আমরা দেখতে পাবো, এবং আমরা বিশ্বাস করি তাদের জন্য ওই এনভায়রনমেন্ট এবং স্কোপটা আমরা আমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ওপেন করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভাই এতক্ষণ প্রেস ব্রিফিং আমি কোথাও করি নাই। তাহলে ওটা আপনি আমার ফোরামে বলবেন, প্রেস ব্রিফিং এ না। আপনি আমার ফোরামে এখানে সামনে বসেন, ফোরামে বলবেন। আসসালামু আলাইকুম।